লিনিয়ার কনগ্রুয়েন্স খুবই সহজ। ধরো আমরা প্রথমে গল্পের মতো করে বলার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের টপিক, তোমার লিনিয়ার কনগ্রুয়েন্স। আমরা লিনিয়ার ইকুয়েশন জানি, যে ইকুয়েশনের তোমার ডিগ্রি 1। তাহলে যদি আমরা ধরো এরকম একটা চিন্তা করি, যে এরকম একটা ইকুয়েশন চিন্তা করলাম যে এক্স যেহেতু কনগ্রুয়েন্স, কনগ্রুয়েন্স বি ধরো মডুলো মডুলো এন, এরকম যদি আমরা চিন্তা করি, এটাকে আমরা বলবো যে লিনিয়ার কনগ্রুয়েন্স। তাহলে এখানে কিন্তু এ আর বি তোমার অবশ্যই আমরা বলি যে এ আর বি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অন এক্স, ঠিক আছে? অর্থাৎ আমরা বলি, সেই জন্য বলি যে এ বি কে কনস্ট্যান্ট বলি, অবশ্যই ইন্টিজার শুধু এখানে। তাহলে এটা সমস্যা হচ্ছে কি, যে আমরা ধরো এমন এক্স খুঁজে পেতে চাই, এখানে তো আমরা বলে দিই যেহেতু সলিউশন করা, তোমরা যেটাকে জানো যে লিনিয়ার ইকুয়েশনের সলিউশনও ঠিক এরকম, যে আমরা এমন এক্স খুঁজে পেতে চাই যেটা সমীকরণকে সিদ্ধ করে। যদি আমরা এটাকে বলি, ধরো এরকম তুমি যদি এরকম একটা ইকুয়েশন লেখো, লিনিয়ার ইকুয়েশন, সাপোজ ধরো এরকম 15, তুমি এর অর্থ, এর সমাধান অর্থ কি, তুমি এমন এক্স খুঁজে পেতে চাও যে ধরো এটাকে তোমার সিদ্ধ করবে। তো আমরা খুব সহজে জানি যে 10, এবং আমরা জানি যে ডিগ্রি 1, অবশ্যই এর একটাই সমাধান আছে, মানে এভরি n ডিগ্রি ইকুয়েশন হ্যাজ এক্স্যাক্টলি n রুট, আমরা তো থিওরাম পড়ছি, অবশ্যই এর একটাই সমাধান আছে। ঠিক অনুরূপ ভাবে আমরা এই কনগ্রুয়েন্সের সাহায্যে তোমার এরকম ইকুয়েশন ফর্ম করতে পারি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এটার অর্থ হচ্ছে তোমাকে এমন একটা এক্স খুঁজে বের করতে হবে সে যেন এটাকে তোমার সিদ্ধ করে। মানে ধরো আমরা অ্যাজ ফর এক্সাম্পল আর একটু সহজ করে বলি, যদি ধরো তোমাকে এরকম বলতাম যে টোয়াইস এক্স কনগ্রুয়েন্ট কি বলবো 7 ধরো মডুলো কি দি 6, তার মানে কি তোমাকে এমন এক্স খুঁজে বের করতে হবে, এর মান কিন্তু 2, বির মান 7, তোমাকে এমন এক্স খুঁজে বের করতে হবে যার জন্য তোমার এটা সিদ্ধ হয়। হ্যাঁ, আমরা এরপরে দেখবো যে এরকম কয়টা এক্স পাবা তুমি, সেটা আমরা পরে বলবো। এটা 6 কিন্তু। তাহলে এখানে দেখলেই বুঝতে পারছো কত হবে, এক্স এর মান কত বসালে হবে। অবশ্যই ই হবে, হ্যাঁ সরি, এর সমাধানই হবে না। এটা তো তোমার এ এন একে সরি, এটা সমাধানই হবে না, এটা আমার থিওরাম যে এটা সমাধানই হবে না। সরি, এখানে 9 দিতে হবে, এটা আমরা থিওরাম বলবো, এখানে 9 দিই তাহলে হবে। এই জিসিডির সাথে একটা সম্পর্ক আছে, এখানে 9 দিলাম, 9 দিলে আশা করি হওয়ার কথা, 7 দিলে হবে না, এর কোনো সমাধান নেই। তখন কত হবে বলো দেখি, কত? হ্যাঁ, বুঝতে পারছো না? এক্স এর মান কত বসালে হবে, ঠিক সেরকম আমরা খুঁজে বের করবো যে কেমন হবে, যে কত হলে এটাকে তোমার সিদ্ধ হবে, তো সেটাই এর সমাধান। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, নাকি বুঝতে পারোনি? হ্যালো? জি স্যার, বুঝা গেছে। মূল জিনিসটা কিন্তু এটা তোমার, যে জাস্ট এই যে আমরা কনগ্রুয়েন্সের সাহায্যে এখন ইকুয়েশন ফর্ম করছি, লিনিয়ার ইকুয়েশন, এটাকে আমরা স্কোয়ার কিউব করতে পারি, আরো কঠিন সেগুলো, যে আমাদের অর্থ হচ্ছে তোমার এইটাকে খুঁজে বের করা এরকম। তাহলে এখানে আর কি বলতে পারবো না যে এক্স এর মান কত বসালে হবে, অবশ্যই তো একটা তোমার হওয়ার কথা, কত হবে? তো এখানে কি হবে স্যার? হবে না, এর আর এর জিসিডি কত, তাও তো হবে না। মোট 6 তো। ও তাহলে তো 8 দিতে হবে, সরি। ছয়টা ছোট হওয়ার কথা না, রিমাইন্ডারটা? না না, সেটা রিমাইন্ডারের প্রশ্ন নেই, এখানে তো আমি রিমাইন্ডার বের করছি না, রিমাইন্ডারের কোনো কথা বলিনি, এখানে 8 দিতে হবে, যে এর আর এর জিসিডি একে যদি ডিভাইড করে তাহলে সমাধান থাকবে, সেটা থিওরাম। এখানে আমি আমি বলিনি যে ফাইন্ড রিমাইন্ডার, এখানে বলছি ফাইন্ড এক্স, এটা ইজ ইম্পর্টেন্ট। মানে তুমি সেরকম এক্স বের করো যে এটাকে সিদ্ধ করবে। এর আর এর জিসিডি যদি একে ডিভাইডস করে তাহলে সমাধান থাকবে। 9 দিলে তো হবে, আমি 3 তো দিই। এর আর এর জিসিডি কত তোমার 2, 2 অবশ্যই তোমার 8 কে ডিভাইডস করে, তাহলে অবশ্যই সমাধান আছে। কত একটা হবে অবশ্যই, বলো যে 0 থেকে 5 পর্যন্ত বসালে একটা সমাধান হওয়ার কথা, যে 1 বসালে কত হবে, দেখো 1 বসালে কি সমাধান হবে? এখানে এক্স এর মান যদি 1 হয়, দেখো এক্স ইকুয়াল টু যদি 1, জি স্যার, সমাধান হচ্ছে। এই যে সমাধান হচ্ছে। এক্স ইকুয়াল টু যদি তোমার 1 হয় তাহলে কি হবে, এদিকে হবে রিমাইন্ডার না, কিন্তু এখানে
জাস্ট উই ওয়ান্ট টু ফাইন্ড এক্স হুইচ স্যাটিসফাইজ দিস ইকুয়েশন। তো এরকম যদি বসাও তাহলে 2 বিয়োগ 8 তোমার -6, তো -6 তো 6 দ্বারা বিভাজ্য, তাহলে এটা কিন্তু এর একটা সমাধান। তাহলে আসলে এর সলভেবিলিটি তখনই থাকবে যদি তোমার এই যে এ আর এন এর যে জিসিডি, সেটা আমরা থিওরাম আকারে বলবো, এ আর এন এর জিসিডি যদি বি কে ডিভাইডস করে, তাহলে এই লিনিয়ার কনগ্রুয়েন্স ইকুয়েশনে তোমার সলিউশন থাকবে, আর যদি না করে তাহলে সলিউশন নেই। ঠিক আছে, তাহলে প্রথমে এই জিনিসটা বুঝতে হবে যে এটার সাথে কিন্তু সিমিলার, এখান থেকে এই ধারণা নিয়ে আসছে যে আমরা আগে যে লিনিয়ার ইকুয়েশন জানতাম, তোমার এখান থেকে কিন্তু ধারণাটা নিয়ে আসছে। আমরা এটার অর্থ বুঝতাম সেই সমস্ত এক্স কে বের করো যে এই সমীকরণটাকে সিদ্ধ করে, এটার অর্থ তাই সেই সমস্ত এক্স কে তুমি বের করো যে এই সমীকরণটা সিদ্ধ হয়। আর এই সমীকরণ সিদ্ধ হওয়ার অর্থ কি, যেখানে এমন এক্স বসাতে হবে যে 8 বিয়োগ 8 সেটা যদি 6 দ্বারা বিভাজ্য হয়, বা তুমি যদি মেজার করতে পারো 6 দ্বারা, তারই বলবা যে এটা সিদ্ধ হয়, এত কনগ্রুয়েন্ট, সেই ডেফিনেশন। ঠিক আছে নাকি, বুঝতে পারোনি? জি স্যার, বুঝা গেছে। জাস্ট রিমাইন্ডারের কোনো প্রশ্ন নেই, কিন্তু আমরা এক্স কে পেতে চাই, যে এমন এক্স কে চুজ করতে চাই যে এর দ্বারা তোমার কি হবে, কনগ্রুয়েন্ট হবে, মানে বিয়োগফলটা এন দ্বারা তুমি মেজার করতে পারবা, বা বিয়োগফলটা এন দ্বারা বিভাজ্য তোমার, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাই এই ইকুয়েশনটাকে আমরা বলি হচ্ছে যে অ্যান ইকুয়েশন অফ দ্য ফর্ম এত ইজ কল্ড, এটা বই লেখা আছে, তোমরা নিজেরা সবই করতে পারবা, যে অ্যান ইকুয়েশন, আমি বেশি লিখছি না আর, যে মূল জিনিসটাই করতে হবে, ওই অঙ্কটা আমরা পরে বলবো, আগে এটা যেহেতু দরকার, এই যে লেখা আছে অ্যান ইকুয়েশন অফ দ্য ফর্ম এত ইজ কল্ড এ লিনিয়ার কনগ্রুয়েন্স। ঠিক আছে, এই যে বই হু দেওয়া আছে ডেফিনেশন, আমি আর লিখছি না, সেটা বললাম, এটাকে আমরা লিনিয়ার কনগ্রুয়েন্স বলি। এখন প্রশ্ন হচ্ছে এর সমাধান কি, ধরো লিনিয়ার কনগ্রুয়েন্সের সমাধান, তাহলে আমরা দেখলাম যে লিনিয়ার, কেন লিনিয়ার বলতেছি, কারণ এক্স এক্স হচ্ছে আননোন, তার পাওয়ার যেহেতু 1, 2 হয়ে গেলে কিন্তু লিনিয়ার না, নন লিনিয়ার বলি। 2 হোক, 3 হোক, 4 হোক, 5 হোক, যে কোনো 1 বাদে যে কোনো কিছু হোক, তাহলে কিন্তু নন লিনিয়ার। তোমরা জানো যে লিনিয়ার মানে সরল রেখা, লিনিয়ার। তাহলে আমরা বলতেছি ধরো এটা হচ্ছে আমাদের লিনিয়ার কনগ্রুয়েন্স মডুলো এন। ঠিক আছে, তাহলে এর সমাধান হচ্ছে মানে কি, ধরো আমরা যদি বলি যে এটার সমাধান হচ্ছে তোমার এরকম একটা ইন্টিজার, যদি আমরা একটা খুঁজে পাই যে ইফ, আমরা যদি বলি ইফ যে ইফ যদি এক্স নট, ধরো ইফ এক্স নট একটা ইন্টিজার, ধরো সে যদি এরকম যে সাজ দ্যাট এরকম হয়, কি হয় যে এ এক্স নট কনগ্রুয়েন্ট বি মডুলো এন, যদি এরকম হয়, সরি, যদি এরকম হয়, তাহলে কিন্তু আমরা বলবো যে এই এক্স নট হচ্ছে এর একটা সলিউশন। কি মনে হয়, এটা তো বুঝতে পারছো? যদি এরকম পাও তুমি কোন এক্স, কোন ইন্টিজার, অবশ্যই ইন্টিজার, আমরা কোন একটা ইন্টিজার এক্স নট কে আমরা খুঁজে পাই, ইফ দেয়ার এক্সিস্টও বলতে পারি, ইফ দেয়ার এক্সিস্ট অ্যান ইন্টিজার এক্স নট ইন জেড দে সাজ দ্যাট এত, তাহলে আমরা বলবো যে এক্স নট ইজ এ সলিউশন অফ এই যে লিনিয়ার কনগ্রুয়েন্স। তাহলে এক্স নট হচ্ছে তোমার, ধরো আমরা এখানে এক যদি নাম দিই, বারবার লিখতে চাচ্ছি না, এক, এক্স নট ইজ এ সলিউশন অফ 1, অর্থাৎ লিনিয়ার কনগ্রুয়েন্স 1। ঠিক আগের মতো একেবারে আমরা যেমন সমাধান করতাম ছোটবেলায়, একেবারে ক্লাস 6-এ ধরো একেবারে লিনিয়ার ইকুয়েশন সলভ করছি প্রথমে আমরা যখন বীজগণিত করা শুরু করি, মানে ওইরকম এক্স, এই যে কোন এক্স বসালে এটা সিদ্ধ করবে, তাহলে সে তার একটা সমাধান, বা তোমার রুট বলতে যাই বলো, সেরকম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, এটা খুবই সহজ নাকি? জি ঠিক স্যার, আছে, আশা করি বুঝা বুঝতে গেছে। পারছো, মানে একই সিমিলারিটি ই করতে হবে। এখন প্রশ্ন ধরো, আমি এরকম যদি ধরো একটা এক্সাম্পল বলি, আগেরটা যেমন এখানে আমি, এটা খুব ইম্পর্টেন্ট, ধরো এই ধরো এরকম একটা, তোমরা এটা দেখেই বলে দিতে পারবা, মানে সহজ হলে খুব দ্রুত বলে দেওয়া যায়। যদি ধরো এরকম হয়, এর ধরো সমাধান কি বলো দেখি, একটা সমাধান অন্তত বলো দেখি, কেউ একটা সমাধান বলো অন্তত। হুম,
স্যার 4 x = 4 এক্স ইকুয়াল টু 4 একটা সমাধান নিশ্চিত, কারণ 0 হয়ে যাবে, 0 তো 8 দ্বারা বিভাজ্য। আর একটা বলো দেখি, এক্স ইকুয়াল টু 4 একটা সমাধান, ধরো এক্স ইকুয়াল টু 4 একটা সমাধান, ওকে 2 ও হবে। হ্যাঁ 2 ও একটা সমাধান হবে, আমি এটাই জানতে চাইছি। ধরো এক্স ইকুয়াল টু 2 ও কিন্তু এর একটা সমাধান হবে, আরো থাকতে পারে আমরা জানি না অ্যাটলিস্ট। কিন্তু যদি ধরো এটা যদি লিনিয়ার এমনি ইকুয়েশন হতো, তাহলে ধরো এর কয়টা সমাধান থাকতো বলো দেখি। ধরো এমনি আমরা যে ক্লাস 6 এর যে লিনিয়ার ইকুয়েশন পড়ছি, ধরো এরকম যদি থাকতো, কথার কথা, তাহলে একটা থাকতো স্যার, একটাই থাকতো। হ্যাঁ এইটা হচ্ছে এইটা, ধরো 4x আমরা যাই বলি না কেন, মাইনাস তোমার 16 ইকুয়াল টু ধরো যদি বলতাম 8 কথার কথা, হ্যাঁ এটা তোমার ধরো কয়টা সমাধান থাকতো? একটাই থাকবে, কারণ 1 ডিগ্রি। 1 ডিগ্রি, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এ কিন্তু তোমার 1 ডিগ্রি লিনিয়ার কনগ্রুয়েন্স, কিন্তু এর কিন্তু একটা সমাধান না, অ্যাটলিস্ট দুটো, আরো থাকতে পারে, আমি জানি না এর সমাধান থাকবে, আমি জানি যে কয়টা থাকবে, ধরো এর 4টা সমাধান থাকবে, সেটা পরের কথা, আর খুঁজে বের করবো। কিন্তু এটা হচ্ছে পার্থক্য, তোমাকে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ লিনিয়ার কনগ্রুয়েন্স এন্ড লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে ধরো এখানে একটু তোমার সুযোগ তোমার বেশি তৈরি হলো, যে আরো বেশি সমাধান পাচ্ছ তুমি। 1 ডিগ্রি ইকুয়েশন হলে আমরা জানি যে অ্যালজেব্রাতে পড়ে আসছে, এর একটাই সমাধান থাকতো। কিন্তু তাহলে তোমাকে বুঝতে হবে যে ধরো আমরা এটা লাল কালিতে লিখি, এটাই খুব ইম্পর্টেন্ট, যে অন্তত সলিউশনে যে একটা ডিফারেন্স আছে, যে ধরো হোয়াট ইজ দ্য ডিফারেন্স, বিটুইন লিনিয়ার ধরো দেখা যাচ্ছে না স্যার, what is the difference between linear congruence একটা ডিফারেন্স তো আছে, এটা তো বুঝতে পারলে নাকি, আশা করি। যে আমরা বাস্তবে দেখতে পেলাম যে এই যে লিনিয়ার হলেই যে তার একটা সমাধান থাকবে, সেটা আমরা বলতে পারবো না। যে 1 ডিগ্রি বলে একটাই লিনিয়ার কনগ্রুয়েন্সের একটা ইউনিক সলিউশন থাকবে, সেটা কিন্তু বলতে পারবো না, যেটা আমরা ইসে বলতে পারতাম তোমার। এন্ড ধরো লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে, এটা হচ্ছে মূলই। এখন মেইন প্রশ্ন হচ্ছে আমাদের এখানে, আমরা কি বলছি যে লিনিয়ার কনগ্রুয়েন্স, তাই না? লিনিয়ার কনগ্রুয়েন্স, আমি আরেকবার লিখি, লিনিয়ার কনগ্রুয়েন্স। সেটা কি স্ট্যান্ডার্ড ফর্ম আমাদের, এক্স কনগ্রুয়েন্ট বি মডুলো এন। এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে ডিওফন্টিন ইকুয়েশন বা ডায়োফন্টিন যা বলো, ডিওফন্টিন ইকুয়েশনের সাথে এর কি কোনো সম্পর্ক আছে? ইজ দেয়ার এনি রিলেশন বিটুইন ডিওফন্টিন ইকুয়েশন এন্ড লিনিয়ার কনগ্রুয়েন্স? এটা হচ্ছে মেইন প্রশ্ন। এখন ধরো আমি কোশ্চেন, হ্যাঁ, যে আমরা বলতে পারি ইজ দেয়ার, কি মনে হচ্ছে তোমাদের, ইজ দেয়ার এনি রিলেশন, কোন রিলেশন আছে? ইজ দেয়ার এনি রিলেশন বিটুইন, কি মনে হচ্ছে, এনি রিলেশন বিটুইন ডিওফন্টিন ইকুয়েশন, ডিওফন্টিন ইকুয়েশনটা সংক্ষেপে লিখলাম ইকুয়েশন এন্ড লিনিয়ার কনগ্রুয়েন্স, কেউ কি বলতে পারবা, কি মনে হচ্ছে? এটাই বড় প্রশ্ন, যে লিনিয়ার কনগ্রুয়েন্সের সাথে ডিওফন্টিন ইকুয়েশনের কি কোনো সম্পর্ক আছে? কি কিছুই বুঝতে পারছো না নাকি? হ্যাঁ, হ্যালো, স্যার সম্পর্ক কি জিসিডির ব্যাপারটা, যেরকম ডিওফন্টেন ইকুয়েশন আমরা বলতাম, both equations like linear type.
হ্যাঁ লিনিয়ার টাইপ অবশ্যই, হ্যাঁ। অথবা অথবা আমরা যদি ধরো দেখা যাক, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ জিসিডির মতো একটা ব্যাপার, বা দুজনই লিনিয়ার টাইপ, ঠিক আছে। কিন্তু আমরা যদি ধরো এইটার মিনিং কি, এটাকে যদি আমরা ধরো কি বলতে পারি, মানে এক্স মাইনাস এক্সপান্ড করতে চাই, হ্যাঁ হ্যাঁ, সেটাই আমরা জানতে চাই। ধর ইকুয়াল টু দেখি, কি এন এইভাবে লিখতে হ্যাঁ পারি। এইভাবে লিখতে পারি। ধরো আমরা যদি এটাকে লিখি, এটার কি অর্থ তোমার, যে ধরো আমরা এরকম লিখতে পারি না যে এ এক্স মাইনাস বি, তাই না? তাকে আমরা বিজার করতে পারবো ধরো যে সাম এন ইন্টু কে, কে না দিয়ে আমি একটু ইচ্ছা করে এখানে ওয়াই দিলাম, সমস্যা নেই। অবশ্যই ওয়াই হচ্ছে তোমার একটা ইন্টিজার, যাই বলো সমস্যা নেই, কে এর জায়গা ওয়াই লিখলাম। এটা কি লিখতে পারি, তাই বলো? জি এদের স্যার পারি। এদের মিনিং তো এটা তোমার, তাই না? এটার মিনিং কিন্তু এটা যে এ এক্স মাইনাস বি ওয়াই, এটা সবাই মানতো। আমি খালি এখানে তোমরা কে লিখতাম, আমরা তো ওয়াই লিখলাম খালি, সেই ওয়াইটাই অবশ্যই একটা ইন্টিজার। কি করে আসছে হ্যাঁ, এটা সবাই এগ্রি করবা নিশ্চিত। তাহলে এখানে ধরো আমরা আর একটু যদি সংক্ষেপে লিখি, ধরো এ এক্স মাইনাস এন ওয়াই ইকুয়াল টু বি, এটা লিখতে পারি, কারো আপত্তি থাকার কথা না, তাই না? জি স্যার। এটা কি, এটা কিন্তু ডিওফন্টিন ইকুয়েশন না, মনে আছে তোমাদের? ডিওফন্টিন জি স্যার, ইকুয়েশনের চেহারা কেমন ছিল? ধরো ডিফল্টিং আমরা এরকম লিখতাম যে এ এক্স প্লাস, ধরো একটু অন্যরকম করে লিখলাম বি এক্স ওয়াই, প্লাস সমস্যা বি নাই, ইকুয়াল টু সি। সি লিখতাম ধরো। তাহলে এখানে কিছু না, এখানে এ মানে এই তোমার, ধরো বি মানে হচ্ছে মাইনাস এন, আর সি মানে বি, কোনো সমস্যা নেই, তাই না? ঠিক আছে। তাহলে অবশ্যই কিন্তু আমরা যে আমরা কিন্তু তোমার ডিওফন্টিন ইকুয়েশন তোমার ই করতে পারি, তাই না? ডিওফন্টিন ইকুয়েশনের সাথে রিলেশন দেখাতে পারি যে আসলে এটা কিন্তু, আসলে তুমি যদি ডিওফন্টিন ইকুয়েশনের সলিউশন বের করো, আমাদের ধরো এখানে এম কি ছিল, যে লিনিয়ার কনগ্রুয়েন্সে আমাদের মেইন এম কি, তোমার কি বের করতে চাই আমরা, কি বের করতে চাই? আরে সলিউশন স্যার, এর মানটা বের করতে চাই। এক্স সলিউশন। সলিউশন মানে কোন এক্স এর কোন এক্স এর জন্য এটা সত্য হবে। আমরা ডিওফন্টিন ইকুয়েশনে কিন্তু এক্স ওয়াই দুটোকেই বের করি, তাহলে আমাদের এখানে ওয়াই নাথিং, ওয়াই দরকার নেই। আমরা যদি এই ডিওফন্টিন ইকুয়েশনের সমাধান করে এক্স কে বের করে ফেলি, তাহলে সেই এক্স কিন্তু এই তোমার লিনিয়ার কনগ্রুয়েন্সের সলিউশন হবে অটোমেটিক্যালি। ঠিক আছে নাকি? নাকি বুঝতে পারোনি? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা জানি এটাকে কেমন করে সমাধান করতে হয়, এর অল সলিউশন আমরা বের করা শিখছি, অল পজিটিভ সলিউশন বের করা শিখছি। তাহলে আমাদের যেখানে ওয়াই দরকার নেই, আমার ওয়াই নেই, কিন্তু আমাদের ডিওফন্টিন বানানোর জন্য একটা চলে আসছে। আমরা যদি এখান থেকে ডিওফন্টিন এক্সও বের করতে পারি, ওয়াই সকল এক্স সকল ওয়াই বের করতে পারি। তা আমরা যদি জাস্ট ডিওফন্টিনকে অ্যাপ্লাই করে যদি সকল এক্স কে বের করে ফেলতে পারি, তাহলে সেই এক্সই হচ্ছে আমাদের সমাধান। আশা করি বুঝতে পারছো সবাই, খুবই সহজ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই ডিওফন্টিন ইকুয়েশনের কখন কখন সলভেবল হতো, কখন সলিউশন থাকতো? এই যে মনে আছে কিনা কারো, এই যদি ডিওফন্টিন এ ইকুয়েশন আর কখন বি এর সলভ? জিসিডি দ্বারা সি কে ভাগ করা যায়। হ্যাঁ, যদি এ আর বি এর জিসিডি সি কে যদি তোমার ডিভাইডস করতো, তাহলে ধরো, আমরা জানি যে এটা, আমরা জানি যে যদি মনে না থাকে, মনে না থাকাই স্বাভাবিক, দেখে নিতে হবে, আবার রিকল করতে হবে। সিম্পলি আমারও মনে থাকে না। যদি এ সলভেবল হবে বা সলিউশন আছে, যাই বলবো যে এক্সিস্ট সলিউশন, সংক্ষেপে লিখলাম, এই ডিওফন্টিন ইকুয়েশনের এক্সিস্ট সলিউশন হবে যদি আমরা বলি যে এরকম তোমার, যে ডি হচ্ছে, আমরা যদি ধরি জিসিডি অফ এ বি, এবং এই ডি যদি তোমার সি কে ডিভাইডস করে, আমি যদি ভুলও লিখতে পারি, ঠিক আছে এরকম না, তাহলে এর সলিউশন আছে নাকি? না বুঝতে পারোনি? ধরো এটা মনে নেই, সমস্যা নেই, সিম্পল মনে না থাকারই কথা, একবার রিকল করলে তুমি বুঝতে পারবা যে আমরা জানি যে ডিওফন্টিন ইকুয়েশনের সলিউশন তখনই কেবল থাকবে, সলভেবল হবে, আমরা থিওরাম পড়ছিলাম, যদি এ আর বি এর জিসিডি তোমার সি কে ডিভাইডস করে, তাহলে এর সমাধান থাকবে, না হলে সমাধান থাকবে না। তাহলে আমরা তাহলে এখানে এই যুক্তিকে যদি অ্যাপ্লাই করি, তাহলে কি হবে বলো দেখি, কি হবে? অন্য কালি দিয়ে লিখি, এখানে যদি এই যুক্তিকে অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? এটাও তো একটা ডিওফন্টিন ইকুয়েশন। এখানে এ মানে তোমার, এই যে ধরো জিসিডি, কার জিসিডি হবে বলো দেখি?
এ আর এন এর জিসিডি যদি বি কে ভাগ করে এ আর এন বা মাইনাস এন, আমরা কিন্তু এটা প্রমাণ করছিলাম, তোমাদের মনে আছে কিনা, আমি বলছিলাম যে ইম্পর্টেন্ট জিসিডি অফ এন, এ এন ও যা, জিসিডি অফ এ মাইনাস এন ও কিন্তু তাই। এটা ধরো আমি লিখে দিচ্ছি, আবার ভুলে যেতে পারো, আমরা প্রমাণ করছিলাম এটা। কারণ আমরা বলছি যে জিসিডি বের করি মানে আমরা সবসময় পজিটিভ চিন্তা করি, একই। তাহলে আসলে কিন্তু এখানে এ মানে কিন্তু এ ঠিকই আছে, কিন্তু বি মানে কিন্তু মাইনাস এন, এই জন্য অরিড হওয়ার কিছু নেই। বি মানে কিন্তু মাইনাস এন, তুমি এই যে জিসিডি অফ, সরি এখানে ডি লিখছি কেন, সরি এখানে তো বি, ডি এটা তো বি, সরি বি, জিসিডি অফ এ বি, এক্স এর কোফিশিয়েন্ট আর ওয়াই এর কোফিশিয়েন্ট। তাহলে এটা কিন্তু আমরা জানি যে আমরা এখানে ধরো মাইনাস এন আছে, আমি এই এন লিখে দেবো, কিন্তু আসলে জিসিডি তে তোমার আমরা সবসময় পজিটিভটা ধরি, যে মাইনাস আসলেও পজিটিভ। তাহলে আমরা এটা প্রমাণ করছি জিসিডি অফ এ মাইনাস এন, এ এন একই। তাহলে তোমার জিসিডি অফ এটা যদি তোমার ধরো কি হয়, ধরলাম আমরা ধরো ডি মনে করলাম, সে কাকে ডিভাইড করতে হবে, তোমার সলিউশন থাকতে হলে এই যে এর সাথে কম্পেয়ার করো, এই যে সলিউশন থাকতে, দেয়ার এক্সিস্ট সলিউশন বা সলভেবল কখন, যদি এই যে তোমার এই ডি যদি কাকে ডিভাইড করে, বি কে ডিভাইড করে, নাকি? জি স্যার। বুঝতে পারো? তাহলে এখন এখন ধরো আমরা ওই ওই যে আমরা যে জ্ঞান, আমাদের যে জানা জ্ঞান ছিল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তুমি যা জানো সেটাকে কেমন করে তুমি অন্য জায়গায় ব্যবহার করতে পারো, নতুন জায়গায়। তাহলে কি এখন আমরা বলতে পারবো, ধরো এরকম কি বলতে পারবো, ধরো আমরা ধরো লিনিয়ার কনগ্রুয়েন্স, ধরো লিনিয়ার, এই যে লিনিয়ার কনগ্রুয়েন্স, আমি 2-3 বার লিখছি যাতে, ধরো লিনিয়ার কনগ্রুয়েন্স, হ্যাঁ বড় এ এক্স ইকুয়াল টু কনগ্রুয়েন্ট বি মডুলো এন, তাহলে এ কখন সলভেবল হবে, ধরো এ সলভেবল, এখন বলো দেখি এই রকম ফর্মে থাকে বলতে পারবা সলভেবল বা সলিউশন আছে, বা দেয়ার এক্সিস্ট, এখানে এরকম দেয়ার এক্সিস্ট সলিউশন বা সলভেবল, কখন সলিউশন থাকবে, কি হবে, এই যে আমরা শর্ত পেয়ে গেছি, এটাই শর্ত। কিন্তু এটা মানে তো আসলে এটা ছিল, এই যে লিনিয়ার কনগ্রুয়েন্সটাই ছিল, তাই না? এটা মানে তো লিনিয়ার কনগ্রুয়েন্সটা, তাহলে এ কখন সলভেবল হবে বা এর কখন সলিউশন থাকবে, আল্লাহ এটা যদি বলতে না বলো তাহলে তো কিছু হবে না, কেবলই তো এ ও বললাম। এন এর এ গসাগু আর যদি হ্যাঁ। বি কে ভাগ করে। বি কে ডিভাইড করে, এর সলিউশন থাকবে যদি তোমার এই যে আমরা ধরলাম যে জিসিডি, তাই না, জিসিডি অফ এ এন যদি ডিভাইড করে, একবারে যদি লিখি ডিভাইড করে বি কে, তাই না, নাকি? যে আমরা স্বাভাবিক এটাকে একটু সহজ করার জন্য এটাকে ডি লিখি, যে জিসিডি অফ এ বি যদি বি কে ডিভাইডস করে, তাহলে এর সলিউশন থাকবে। এই দেখো আমি যখন প্রথমে লিখছিলাম যে ভুল লিখতেছিলাম, হ্যাঁ, যে এই জন্য কিন্তু ওই যে সমাধান থাকবে, তাহলে এরকম করে চুজ করতে হবে কিন্তু তোমাকে, এমন ভাবে যে সলিউশন যদি পেতে চাও তুমি, এটা দেখো এর সলিউশন আছে, কারণ কি, ধরো এ আর কার এন, এ আর এন এর জিসিডি কত, এই যে 4 আর 8, এ তো 4, এন তো 8, জিসিডি কত এর, 4 4, তা জিসিডি 4, দ্য গ্রেটেস্ট কমন ডিভিজার, সর্বনাশ, জিসিডি 4, সে তাকে 16 কে কি 16 বিভাজ্য 4 দ্বারা, জি স্যার। তাহলে অবশ্যই সমাধান আছে, এন্ড সমাধান আছে, তারপরে কেমন করে সমাধান বের করতে হবে সেটা আলাদা কথা, ইভেন তোমরা এখন জানো, কারণ এ তো ডিওফন্টিন ইকুয়েশন, ওয়ান কাইন্ড অফ স্পেশাল কাইন্ড অফ ডিওফন্টিন ইকুয়েশন। তাহলে তুমি অন্তত একটা লিনিয়ার কনগ্রুয়েন্স দেখেই অন্তত বলে দিতে পারবা যে সলিউশন আছে কি নেই, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা লিনিয়ার কনগ্রুয়েন্স ইকুয়েশন তুমি দেখেই বলে দিতে পারবা যে সমাধান আছে কি নেই, সেটা হচ্ছে তোমার এই যে জিসিডি অফ এ এন, সে যদি বি কে ডিভাইডস করে, তাহলে বলবো যে সমাধান আছে বা এ সলভেবল, ঠিক আছে? আর যদি না থাকে, যদি না হয়, তাহলে সলিউশন নেই, এটুকু বলে দিতে পারো। আর যদি এর পরের প্রশ্ন আসবে, যদি সলভেবল হয় তাহলে এর সলিউশন বের করো, আর সেটা পরের স্টেপ। তো প্রথমে তোমাকে আগে কনফার্ম হতে হবে যে সলিউশন আছে কি নেই লিনিয়ার কনগ্রুয়েন্স। দ্য ইম্পর্টেন্ট থিং হচ্ছে লিনিয়ার কনগ্রুয়েন্স আলটিমেটলি কিছুই না, সে কিন্তু ডিওফন্টিন, স্পেশাল কাইন্ড অফ ডিওফন্টিন ইকুয়েশন। এইটুক পর্যন্ত কারো প্রশ্ন আছে কিনা কোনো, যে অন্তত আমরা একটা লিনিয়ার কনগ্রুয়েন্স দেখলেই আসলে মানে তুমি যে জ্ঞান জানো তার সাহায্যে বলে দিছো, কিন্তু এই যে কম্পেয়ার করে করে ডিওফন্টিন ইকুয়েশন বানাইছো,
বানায় ডিওফন্টিনের কন্ডিশনকে অ্যাপ্লাই করছো সলভেবিলিটির, তার সাহায্যে কিন্তু তুমি পেয়ে গেছো যে এর সমাধান আছে কিনা। যে সেটাকে আমরা একটু স্পেসিফিক ওয়েতে এরকম করে লিখছি যে যেহেতু এই ফর্মে আমরা লিখবো, যদি এ আর এন এর জিসিডি বি কে ডিভাইডস করে তাহলে আমরা বলবো যে এই লিনিয়ার কনগ্রুয়েন্সের সলিউশন আছে। এই পর্যন্ত কারো সমস্যা আছে? হ্যালো হ্যালো, কথা বলতে হবে তো। জি স্যার, মনে হয় নাই স্যার। হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ স্যার। পল্লবী বণিকের কি খবর, সমস্যা আছে? না স্যার, বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারো, কিন্তু নিজে তো অঙ্ক করতে পারো না, সেটাই তো সমস্যা। তাহলে এখন এখন সব ইম্পর্টেন্ট একটা রিমার্ক, যে ইম্পর্টেন্ট রিমার্ক, খুবই ইম্পর্টেন্ট রিমার্ক। ধরো আমরা একটা লিনিয়ার কনগ্রুয়েন্সের আমরা যদি কথার কথা এরকম লিখি, ধরো এ এক্স ওয়ান কনগ্রুয়েন্ট বি মডুলো এন, আর এ এক্স টু কনগ্রুয়েন্ট বি মডুলো এন, এটা দেখেই আমরা কি বলতে পারবো বলো দেখি, যে এই এক্স ওয়ান এক্স টু এই লিনিয়ার কনগ্রুয়েন্সের কি? সলিউশন স্যার। সলিউশন। একটা সলিউশন স্যার। হ্যাঁ, এক্স ওয়ান একটা সলিউশন, এক্স টু আর একটা সলিউশন, তাই না? এরপর বলে এই যে পার্টিকুলার বসে ধরে এক্স ওয়ান একটা সলিউশন এই লিনিয়ার কনগ্রুয়েন্সের, এক্স টু এই লিনিয়ার কনগ্রুয়েন্সের আর একটা সলিউশন। এটা তো কোনো সবাই একমত নাকি? যে আমরা বলতে পারি যে ধরো এখানে একটা জাস্ট আমরা বারবার তো লিনিয়ার কনগ্রুয়েন্স লিখবো না, ধরো একটা স্টার দিয়ে রাখি, যে নাম স্টার আমরা ব্যবহার করবো। হ্যাঁ, এটাকে স্টার দিয়ে রাখলাম, তাহলে আমরা কিন্তু এরকম দেখে বলতে পারি যে এক্স ওয়ান আর এক্স টু হচ্ছে এই লিনিয়ার কনগ্রুয়েন্সের তোমার সমাধান। অবশ্যই আমরা বলতে পারি যে তোমার যে উই ক্লেম করতে পারি যে দেয়ারফর এক্স ওয়ান এক্স টু কি বলতে সংক্ষেপে লিখি বেশি, আর এই যে সলিউশন অফ লিনিয়ার কনগ্রুয়েন্স স্টার, এটাতে কোনো সমস্যা নেই, তাই না? কারো তো আপত্তি নেই নাকি? নাকি এখন যদি ধরো এই ঘটনা ঘটে, ধরো আমরা বলতেছি যদি যদি এরকম ঘটে, এরকম ঘটতে পারে কিনা জানি না, যদি এরকম ঘটে ধরো এক্স অন এই যে সমাধান পেলে এক্স অন কনগ্রুয়েন্ট এক্স টু মডুলো এন, এরকম হয়ে গেল কথার কথা, ঠিক আছে? এরকম হতে পারে না? স্যার যে হতে পারে। হ্যাঁ, তাহলে যদি সলিউশনটা ইউনিক হবে। না না ইউনিক না, ইউনিক না, না আমি বলছি না, ইউনিকের কথা বলছি না, অবশ্যই ইউনিকের মতোই মনে হচ্ছে, ইকুয়াল দুটো, ইউনিক ঠিক বলছি না। তাহলে আসলে এরকম যদি হয় তাহলে আমরা বলবো যে এই এক্স ওয়ান এক্স টু আসলে আলাদা সলিউশন না, একই সলিউশন, একই সলিউশন, বা তোমার কনগ্রুয়েন্ট সলিউশন। যদি এরকম হয় যে তুমি যে দুটো সলিউশন পেলে সেই দুটো সলিউশন নিজেরা আবার মডুলো এন, এই যে সেম মডুলো কিন্তু এন, সেই দুইজনই আবার মডুলো এন, তাহলে কিন্তু দেখো এক্স ওয়ান আর এক্স টু কিন্তু আলাদা হলেও কিন্তু আমরা বলবো যে তারা আনইকুয়াল না, ইকুয়াল সলিউশন বলবো তাদেরকে, অথবা কনগ্রুয়েন্ট সলিউশন বলবো। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরকম যদি হয়ে যায়, ধরো এক্স ওয়ান কিন্তু একটা সলিউশন, এক্স টু কিন্তু আর একটা সলিউশন, এখন যদি তারা নিজেরা কনগ্রুয়েন্ট মডুলো এন হয়ে যায়, তাহলে আমরা বলবো হচ্ছে, আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, আগে বলবো, তখন আমরা বলবো যে দেন দেন দিয়ে লিখি যে দেন এক্স অন and x2 are called equal solution বা congruent solution, যাই বলো, equal solution of ওই যে লিনিয়ার কনগ্রুয়েন্স স্টার। এটা হচ্ছে মজার বিষয়, ইভেন কিন্তু ধর x1 আর x2 তোমার আলাদা, তারপরেও আমরা কিন্তু বলবো। দেখো আমি দেখাচ্ছি, এটুকু কি বুঝতে পারলে কিনা? এটা খুবই ইম্পর্টেন্ট এখানে।
এখান থেকে আমরা ইনকনগ্রুয়েন্ট সলিউশনের ডেফিনেশন দেবো। আমরা সলিউশন মানেই ইনকনগ্রুয়েন্ট সলিউশন। একটু হয়তো বুঝতে কষ্ট হতে পারে, আমরা ছোট্ট একটা প্রথমে এক্সাম্পল নিই, তারপর তুমি বুঝতে পারবা। ধরো একটা এক্সাম্পলের সাথে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই রিমার যে এক্সাম্পল, এটা হচ্ছে এরকম আছে, ধরো thrice x congruent 9 মডুলো কত আছে, এটা 12। ধরো এটাকে আমরা একটা নাম দিলাম অন, বারবার একে লিখতে চাই না। এই তাহলে এখানে তুমি দেখেই বলতে পারছো, ধরো এর একটা সমাধান, এর কি সমাধান আছে কিনা প্রথম প্রশ্ন হচ্ছে সেটা, কি মনে হয়? এটা 1 সেকেন্ডের মধ্যে বলতে হবে সমাধান আছে কিনা। কি সর্বনাশ, জিসিডি যদি এতক্ষণ লাগে বের করতে, এর সমাধান আছে কিনা তাই বলো তাড়াতাড়ি। অবশ্যই সমাধান আছে, তাই না? যে 3 আর 12 জিসিডি কত? 3। 3 স্যার। 3 তো ওই যে বি কে ডিভাইড করে, 9 কে ডিভাইড করে, তাহলে অবশ্যই সমাধান আছে, তাই না? তাহলে ধরো আমরা এখন যেহেতু খুব সহজ সোজা অঙ্ক, অবশ্যই সমাধান আছে। কিন্তু আমরা বলতে পারি এই যে প্রথমে এরে বলতে পারি, ধরো যে জিসিডি, আমি যদি একবার লিখি যে জিসিডি অফ এ মানে 3, এন মানে, এটা হচ্ছে তোমার কত 3। তাহলে তো 3 অবভিয়াসলি অবশ্যই ডিভাইড করে 9 কে, তাহলে অবশ্যই এর আমরা এর দ্বারা ইমপ্লাই করে যে 1 হ্যাজ সলিউশন, কমপক্ষে সলিউশন আছে, এটা আমরা জানি। কত কি সলিউশন তা আমরা জানি না। ধরো এখন ধরো বাই ট্রায়াল আমরা যদি কিছু বের করি, ধরো 3 এর মান যদি তোমার ধরো কি দিই, সরি এক্স এর মান কত হলে একটা সমাধান হবে, কে বলতে পারবে? এখানে যদি 9 হয়ে যায় 0, তো 3 একটা সমাধান না, কি মনে হয়? এক্স ইকুয়াল টু 3 কি একটা সমাধান? ধরো এক্স অন ইকুয়াল টু 3 বলতে পারি, বা এক্স ইকুয়াল টু 3 একটাই লিখতে পারি, সমস্যা নেই। ধরো এক্স ইকুয়াল টু 3 একটা সমাধান নাকি? সমাধান না? 3 একটা সমাধান। আর একটা ধরো আমি ইচ্ছা করে ধরলাম, আমি জানি যে এটা কি সমাধান। তুমি যদি ধরো ধরো -9 ধরো, দেখো 3 নং এ 27, তাই না? সরি -27, -9 ধরছি, কিন্তু 27 আর কত তোমার 27 আর -36 হয়ে যাবে, কিন্তু -36 তো 12 দ্বারা বিভাজ্য, সেও একটা সমাধান নাকি? ঠিক আছে না? জি স্যার। খুব ইজি এটা, তোমার চিন্তা। এই দুইজনই কিন্তু সমাধান। কিন্তু মজার বিষয় হচ্ছে, দেখো দেখি, ধরো এক্স অন মানে 3 আমাদের, কিন্তু -9 মডুলো কি 12, এটা কি সত্য? এটা কি সত্য? জি স্যার। জি স্যার সত্য। এই যে দেখো 12, তাহলে এই যে দেখো মজার বিষয় হচ্ছে, দেখো এই 3 আর -9 কিন্তু আলাদা, তারপরেও কিন্তু তারা এই শর্ত যেহেতু হোল্ড করছে, তারা তো কিন্তু আমরা ইকুয়াল সলিউশন হয়ে গেছে, এই যে এই অনুসারে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটাকে প্রচন্ড ব্যবহার করবো আমরা আর কি। দুইজনই সমাধান, কিন্তু তারা নিজেরা যদি এবার মডুলো কনগ্রুয়েন্ট মডুলো এন হয়, তাহলে তাদেরকে আমরা বলবো হচ্ছে ইকুয়াল সলিউশন। ইভেন x1 আর x2 কিন্তু ইকুয়াল না, কারণ x1 এর মান 3, x2 এর মান -9, দুইজন কিন্তু ইকুয়াল না, তারপরেও কিন্তু তাদেরকে ইকুয়াল সলিউশন বলছি। এই যে ডিফাইন করছি, যদি তারা আবার সেম কনগ্রুয়েন্ট হয়, কনগ্রুয়েন্ট মডুলো এন হয়, তাহলে কি বুঝতে পারছো? তাহলে আসলে এই 3 আর -9 এরা কিন্তু তোমার কি বলে যে ইকুয়াল সলিউশন, অথবা কনগ্রুয়েন্ট সলিউশন বলবো আমরা, ইনকনগ্রুয়েন্ট সলিউশন না। তাহলে আমরা আসলে এমন সলিউশন পেতে চাই যে এইটা সত্য হয় না, সেরকম সলিউশন আলটিমেটলি আমরা বের করব। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু বলতে পারি, এখানে একটু লিখে দিই যে দেয়ারফর 3 and, তাহলে তোমাদের মনে থাকবে -9 আর দা ইকুয়াল সলিউশন বা কনগ্রুয়েন্ট সলিউশন, যাই বলো, এইভাবে বলে যে কনগ্রুয়েন্ট সলিউশন ইকুয়াল, বা তুমি বলতে পারো যে কনগ্রুয়েন্ট সলিউশন, বা ইনকনগ্রুয়েন্ট না, কনগ্রুয়েন্ট, যাই বলো, সলিউশন অফ 1 বোঝাই দিছিলাম। ইভেন দো, তুমি কিন্তু বলতে পারো ইভেন দো 3 and -3 আর নট ইকুয়াল ইন দা ইউজুয়াল সেন্স। ইউজুয়াল সেন্সে কি, সংখ্যা সেন্সে কি 3 আর -9 কি সমান? না স্যার। কিন্তু তারপরও কনগ্রুয়েন্স সেন্সে কিন্তু তারা সমান হয়ে গেছে, কনগ্রুয়েন্স, লিনিয়ার কনগ্রুয়েন্স, সলিউশন সেন্সে। এই জন্য আপেক্ষিকতা খুব ইম্পর্টেন্ট। দেখো 3 আর -9 কিন্তু তোমার পুরো আলাদা জিনিস,
কিন্তু তুমি যে জগতে আছে, আমরা যে কনগ্রুয়েন্সের জগতে আছি, সেই জগতে কিন্তু তারা সমান হয়ে গেছে, ইকুয়াল সলিউশন হয়ে গেছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমরা যদি এরকম লিখে রাখি, তাহলে তোমাদের বুঝতে, এর বই লেখা আছে যে তোমরা হয়তো ক্যাচ করতে পারবা। even though 3 and -9 are not equal in the usual sense. ইউজুয়াল মানে আমাদের ধরো সংখ্যার সেন্স। ইন দ্য ইউজুয়াল সেন্স, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। কারো কি প্রশ্ন আছে কোনো? না স্যার। দুইজন অসমান জিনিসকেও আমরা এই এখানের সেন্স, এই জগতে কনগ্রুয়েন্সের জগতে সমান হয়ে গেছে কিন্তু তারা। এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এখন আমরা ধরো এটা খুব ইম্পর্টেন্ট। আর একটা রিমার্ক, তোমরা একটু পড়লেই বুঝতে পারবা। আজকে আমার নিজেরই একটু সময় কম। তোমাদের 10টায় ক্লাস আছে বোধহয় নাকি? না নেই আজকে? আমার নিজেরই সময় নেই আজকে। স্যার আছে 10টা আছে 11টা আছে। 10টা আছে 11টাও আছে। ও ঠিক আছে, তাহলে আমার নিজেরও সময় নেই, তাড়াতাড়ি শেষ করে দিতে হবে। এইসের ভিতরে আমি জাস্ট একটু বলে শেষ করে দিচ্ছি। তাহলে আমরা যদি বলি, ধরো রিমার্ক, এই সলিউশন মানেই আমরা বলবো যে ইনকনগ্রুয়েন্ট সলিউশন। ঠিক আছে, যে আমরা যদি when we refer to the number of solution of এত, we mean the number of incongruent integer satisfies this এই যে এটা আমরা বলতেছি। জাস্ট এটা বলে আমরা শেষ করছি এখানে। তারপরে আমি একটা জাস্ট থিওরাম বললেই তোমরা ম্যাডামের ওই বুঝতে পারবা লেকচার, আশা করি। 1 ঘন্টা ক্লাস এরকম হলে তো একদিন ক্লাস নিলে কিছুই হবে না সপ্তাহে। যাক, আমি এমনি শেষ করে দেবো তাড়াতাড়ি, আর অনেক পড়ানো হয়ে গেছে। আমরা এই ধরো এর সমাধান মানে হচ্ছে তোমার এর ওই রকম সমাধান না যে ইনকনগ্রুয়েন্ট সলিউশন। আমরা সলিউশন মিন ওটা কিন্তু কনগ্রুয়েন্ট হয়ে গেছে। সলিউশন ধরো এর সলিউশন ইমপ্লাই করবে তোমার ইনকনগ্রুয়েন্ট সলিউশন, যে যারা নিজেরা নিজেদের সাথে কনগ্রুয়েন্ট না, মডুলো এন, সেইগুলোকে আমরা বের করতে চাই। ইনকনগ্রুয়েন্ট সলিউশন। সলিউশন মানেই হচ্ছে তোমার ইনকনগ্রুয়েন্ট সলিউশন। ঠিক আছে, বুঝতে পারছো? সলিউশন মানেই হচ্ছে তোমার ইনকনগ্রুয়েন্ট সলিউশন, মানে এই দুইজন কিন্তু একটাই সলিউশন, দুটো না, যেহেতু ইকুয়াল সলিউশন। তাহলে আমরা সব এরকম আলাদা আলাদা দ্বারা সলিউশন, মানে ইনকনগ্রুয়েন্ট দ্বারা, তাদেরকে আমরা বের সলিউশন মানে সেটাই আমরা বের করতে চাইবো। এখন ধর আমরা একটু জাস্ট এই যে মূল থিওরামটা বলি, তাহলে ম্যাডাম এটা তোমাদের কি করতে পারবে, তোমরা ক্যাচ করতে পারবে। স্যার মানে হচ্ছে যারা নিজেরা কনগ্রুয়েন্ট হবে না তারাই হচ্ছে সলিউশন। সেটাকে আমরা বের করবো। সলিউশন মানেই সেটা বুঝবো এখন। হ্যাঁ, নিজেরা যদি তারা নিজেরা যদি কনগ্রুয়েন্ট হয় তাহলে তারা হচ্ছে হবে না, একটা সলিউশন, একটা সলিউশন, আলাদা সলিউশন না, ইকুয়াল সলিউশন তারা। ধরো 3 আর -9 দুটো সলিউশন না, একটা সলিউশন, সেটা কইছে ইকুয়াল সলিউশন। ঠিক আছে, বা কনগ্রুয়েন্ট সলিউশন, সেটা বলছে সলিউশন। কিন্তু এইটা আর এটা দুটো সলিউশন না, একটা সলিউশন, মানে এরকম তোমার তাহলে এটা খুব ইম্পর্টেন্ট থিওরাম। ম্যাডাম এটা তোমার করছে যে আমরা সিম্পলি এটা বলতেছি যে ধরো দি লিনিয়ার কনগ্রুয়েন্স, লেখার দরকার নেই, এত লিখলে আর আমি এই লিখলে কি ক্লাস বইতে পড়াই। এই যে দেখো 4 পয়েন্ট, একই জিনিস তোমরা বুঝতে পারবা। ধরো যে বলছে যে দি লিনিয়ার দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে দেখো লিনিয়ার কনগ্রুয়েন্স, এটা লেখা, এই যে লিনিয়ার কনগ্রুয়েন্স এক্স কনগ্রুয়েন্ট বি মডুলো এন, এর সলিউশন থাকবে কখন, ইফ এন্ড অনলি ডি ডিভাইডস বি। তাহলে ডি কি, জিসিডি অফ এন, তাই না? ঠিক আছে,
ডি হচ্ছে তোমার জিসিডি অফ এন, এই যেটা বললাম ওই যে ইসের সাহায্যে আমরা প্রমাণ করতে পারবো। এখন আর বলতেছে যে ইফ ডি ডিভাইডস বি, যদি ডিভাইডস করে তোমার, তাহলে বলছি যে এটা ডি মিউচুয়ালি ইনকনগ্রুয়েন্ট সলিউশন মডুলো এন। তাহলে আসলে কত, এই যে আমি আমি কিন্তু বলছিলাম যে কতগুলো সলিউশন আছে, বলছিলাম না, কিন্তু সলিউশন আছে। এরপরে তোমার প্রশ্ন আসবে আসলে এই লিনিয়ার কনগ্রুয়েন্সের কতগুলো সলিউশন আছে, অর্থাৎ এই এ আর এন এর যে জিসিডি পাবা, সেই জিসিডি ততগুলো তোমার ইনকনগ্রুয়েন্ট সলিউশন পাবা, মানে আনইকুয়াল সলিউশন পাবা, ইকুয়াল না কিন্তু আনইকুয়াল। তাই বলছে ইফ ডি ডিভাইডস বি দেন ইট হ্যাজ ডি মিউচুয়ালি ইনকনগ্রুয়েন্ট সলিউশন মডুলো এন। ঠিক আছে, এটা খুব সিম্পল, এর আমি করছি না, এটা কিন্তু বুঝতে হবে নাকি বুঝতে পারোনি? প্রথম কথা হচ্ছে কখন সলিউশন আছে, এ আর এন এর জিসিডি যদি বি কে ডিভাইডস করে তাহলে সলিউশন আছে। এরপরে প্রশ্ন হচ্ছে তাহলে কতগুলো ইনকনগ্রুয়েন্ট সলিউশন আছে, অর্থাৎ এ আর এন এর জিসিডি যদি ধরো 5 হয় তাহলে 5টা মিউচুয়ালি ইনকনগ্রুয়েন্ট সলিউশন আছে মডুলো এন, যেহেতু এখানে মডুলো এন। যদি ধরো এ আর এন এর জিসিডি 100 হয় তাহলে 100টা তোমার ই থাকবে। বলো দেখি এর কখন ইউনিক সলিউশন থাকবে, কে বলতে পারবে? একটা সলিউশন যখন থাকবে, জিসিডি অন হবে। জিসিডি অন, মানে এ আর এন এর জিসিডি যদি অন হয় তখন একটা ইউনিক সলিউশন থাকবে। তাহলে তুমি যদি কেমন করে এ আর এন কে কেমন করে চুজ করলে ইউনিক সলিউশন হবে, বলো দেখি কে বলতে পারবে? আমরা জানি এটি যে জিসিডি অন হয় কখন, দুটো সংখ্যার জিসিডি কখন অন হয়, আর একটা বৈশিষ্ট্য আছে, রিলেটিভলি প্রাইম হলে। হ্যাঁ, রিলেটিভলি প্রাইম হলে। তুমি এ আর এন কে যদি রিলেটিভলি প্রাইম কনসিডার করো তাহলে ওই লিনিয়ার কনগ্রুয়েন্সের তোমার ইউনিক সলিউশন থাকবে। ঠিক আছে, আমি জানি ম্যাডাম এটাকে ব্যবহার করছে সম্ভবত। হ্যাঁ, তাহলে বুঝতে পারলে আমি থিওরাম খুবই সহজ, এটা লেখার কোনো দরকার নেই। ধরো এই যে প্রথমে দেখো আমি এটি দেখায় আসছি তোমাকে, এই যে আমরা একে ই বানাইছি দেখো, তাই না? এটাকে আমরা ডিওফন্টিন ইকুয়েশন বানাইছি। সেই ডিওফন্টিন ইকুয়েশনের তোমার যুক্তিকে ব্যবহার করে আমরা আমি দেখাই ফেলছি ওটা, যে ডি যদি ডিভাইডস এ বি কে করে, বি কে ডিভাইডস করে, তাহলে এর সলিউশন আছে। এখন আমরা কিন্তু একটা জিনিস জানি, ধরো ডিওফন্টিন ইকুয়েশনের, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, তুমি যদি একটা পার্টিকুলার সলিউশন পাও তাহলে অন্য সব সলিউশনকে আমরা জেনারেট করতে পারি না, মনে আছে তোমাদের? জেনারেট করা যায়, জি স্যার। এই যে ধরো আমরা সেটাই ব্যবহার করবো। ধরো এই যে ধরো আমরা একটা পার্টিকুলার সলিউশন পাইছি, একটা এক্স নট ওয়াই নট যদি একটা সলিউশন হয়, তাহলে এই যে সূত্র ছিল আমাদের, তোমাদের মনে আছে কিনা, মনে না থাকাই স্বাভাবিক, খুবই সিম্পল, মনে থাকবে না, এটাই ন্যাচারাল, জাস্ট একটু রিকল করবা আবার দেখবা। এটা কিন্তু থিওরাম ছিল এই যে, তাই না? যে এই যে ধরো এই যে ডিওফন্টিন ইকুয়েশনের, তাহলে আমি এইটুক খালি আমি লিখছি, তুমি এইটুক হয়তো একটু বুঝতে পারবা না, আমি একটু খালি করে দিচ্ছি, ডিওফন্টিন ইকুয়েশনকে অ্যাপ্লাই করছি। তাহলে এটা থিওরাম, আমি জাস্ট 1 মিনিটে যেতে সময়, কারোই সময় নেই, তোমাদেরও সময় নেই, আমারও সময় নেই। ধরো এই যে আমরা তোমাদের মনে আছে কিনা, ধরো আমি জাস্ট সংক্ষেপে একটু লিখছি যে ডিওফন্টিন, এটা কিন্তু ডি দিলাম, ডিওফন্টিন ইকুয়েশন, ডিও সংখ্যা সময় নেই লিখতে পারতেছি না, যে এ এক্স বি ওয়াই ইকুয়াল টু সি, এটা হচ্ছে ডিওফন্টিন ইকুয়েশন। ধরলাম এর সলিউশন আছে, মানে এই যে ডি হচ্ছে তোমার জিসিডি অফ এ বি, সে হচ্ছে ডিভাইড করে সি কে, তাহলে অবশ্যই সমাধান আছে। তাহলে সমাধান থাকলে আমরা একটা পার্টিকুলার সমাধান, ধরো এক্স নট ওয়াই নট এর পেলাম পার্টিকুলার সলিউশন, এর একটা সলিউশন, এইটার একটা সলিউশন, ঠিক আছে, এটার একটা সলিউশন। তাহলে আমরা জানি এখান থেকে কি অন্য সলিউশন জেনারেট করতে পারবো না, কি সেই সূত্র কার মনে আছে? এক্স জেনারেট করতে পারবে না তুমি, এক্স নট মাইনাস কি ছিল, মাইনাস ছিল বোধহয়, তাই না? এটা প্লাস সি বাই ডি মাইনাস বি ডিভাইডেড ডি। হ্যাঁ, সি না তো ওয়াই এর কোফিশিয়েন্ট হবে এবার, না সি তো না, বি সরি, সি দিচ্ছি কেন, সি বলে তো কিছু নেই, বি ডিভাইড এর সাথে টি ছিল, তাই না নাকি? আর ওয়াই এর ক্ষেত্রে কি ছিল, ওয়াই কে কেমন করে বের করতে পারতাম? ওয়াই কে কিন্তু বের করতে পারতাম, ধরো ওয়াই এটা কিন্তু প্লাস তোমার এ ডিভাইডেড বি ইনটু টি, এখানে টি হচ্ছে যে কোনো ইন্টিজার, তাই না? টি কিন্তু ইন্টিজার ছিল, যে কোনো ইন্টিজার। আমরা যদি পজিটিভ সলিউশন পেতাম তাহলে যুক্তি অ্যাপ্লাই করে পজিটিভ সলিউশন বানাতাম। তাহলে আসলে এটার সাহায্যে আমরা করতে পারবো কিন্তু তোমার, তাহলে ধরো আমরা এটাকে কিন্তু এরকম করতে পারি, তোমার এ এক্স এই যে কনগ্রুয়েন্ট বি ধরো মডুলো এন, তোমার কিন্তু নিজে করতে হবে, তাহলে তুমি এখন বুঝতে পারো। এটাকে আমরা কিন্তু জাস্ট এরকম লিখলাম তোমার, তাই না? এই লিনিয়ার কনগ্রুয়েন্সকে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস ধরো
এন ওয়াই বি এরকম লিখতে পারি আমরা, তাই না? ওয়াই অবশ্যই একটা ইন্টিজার। তাহলে ধরো এটাকে ধরো আমরা যদি একটু জাস্ট করছে, এটা একটু ধরো মাইনাসকে এখানে যেভাবে করছে একটু মাইনাস দিয়ে তোমার গুণ করছে, ধরো কোনো সমস্যা নেই, না করলেও কোনো সমস্যা নেই। সেটা কি করার জন্য তোমার প্লাস এন ওয়াই মাইনাস বি, ঠিক আছে, এরকম করছে। তাহলে ধরো এর যদি তুমি একটা সমাধান, এর সমাধানগুলো কি হবে ধরো, এর এখানে যদি এক্স নট যদি সমাধান হয় তাহলে এখানে কি হবে, এক্স সমান কি হবে বলো দেখি, এক্স নট এটা প্লাস হয়ে যাবে, তাই না? কি হবে? স্যার এটাতে প্লাস ছিল আর পরেরটাতে মাইনাস ছিল। হ্যাঁ সমস্যা না, আমি একটু মাইনাস দিয়ে গুণ করে দিছি, সমস্যা আছে কোনো? স্যার এখানে না x ইকুয়াল টু x নট প্লাস b বাই d। ও এটা উল্টে গেছে না? জি স্যার। হ্যাঁ এটা ছিল, হ্যাঁ তাই এটা তো, ও এটা ছিল, সরি, হ্যাঁ এটা ছিল, হ্যাঁ এটাতে প্লাস ছিল, সরি, হ্যাঁ এটাতে প্লাস ছিল, এটাতে মাইনাস ছিল, হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ, হ্যাঁ এটাতে মাইনাস ছিল, সরি, ঠিক আছে, এটাতে প্লাস ছিল তোমার, এটাতে মাইনাস ছিল। হ্যাঁ তাহলে তো সমস্যা নেই আমাদের কোনো, তাহলে তো আমরা করতে পারি এটা তোমার, হ্যাঁ ঠিক আছে, আর সমস্যা নেই। এটাতে প্লাস আনার জন্যই কিন্তু আমরা এই কাজটা করলাম তোমার, এটাতে প্লাস এটা মাইনাস দিয়ে গুণ করলাম, কোনো সমস্যা নেই। তাহলে ধরো এখানে কি হয়ে যাবে তোমার, এখন বলো দেখি, এখন তুমি আমি এটা দিয়ে বলে দিতে পারবো তোমার, কোথায় গেল আমাদের বই, কোথায় চলে গেল, হ্যাঁ এই যে ধরো, এই যে দেখো এখানে এখানে কিন্তু ডাইরেক্ট এখান থেকে লিখে দিচ্ছে, এখানে কি হবে তোমার এক্স নট এন, এন এন মানে কিন্তু বি, আমরা কিন্তু এর মাইনাস দিয়ে গুণ করে এটাকে মাইনাস এটা প্লাস বানাইছি, এটা হচ্ছে মাইনাস বি, সমস্যা নেই, কারণ জিসিডি অফ তোমার একই কথা, কোনো ব্যাপার না, হ্যাঁ মাইনাস এন বলো এন বলো, তাহলে এখানে এটা কি হয়ে গেছে তোমার, এই যে এন প্লাস হয়ে গেছে, এন বাই ডি, ডি হচ্ছে জিসিডি অফ এ বি, তোমার এ এন, ঠিক আছে নাকি? বুঝতে পারছো? জিসিডি হচ্ছে কি এ এন এর তোমার জিসিডি, আর এইখানে এই যে, ঠিক আছে, এটা ডাইরেক্ট কিন্তু এখান থেকে আসবে না তোমার, এটা কিন্তু বি বাই সম্ভবত, তাই ছিল না, বি বাই ডি ছিল, বি কিন্তু তোমার মাইনাস এন, এইভাবে কিন্তু এই জন্য আসলে এই প্লাস বানাবো, কারণ ওর সাথে সিমিলার করার জন্য, কারণ এক্সটা আমরা প্লাস দিয়েই করতাম, সেই জন্য এই যে এন বাই ডি, নাকি বুঝতে পারো নি? টি, এটা কি বুঝতে পারলে? এটা আনার জন্য এটাকে গেলে একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে বোধহয়, আমি যদি ভুল না বলি, কোনো সমস্যা নেই। সেই এই যে এটা তো তোমার বি বাই ডি ছিল, তোমার বি বাই ডি, বি মানে এখানে প্লাস, এটা মাইনাস, আর এটা কিন্তু মাইনাস ছিল, এখানে মাইনাসে, সেই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এ বাই ডি ইন্টু টি, হ্যাঁ, আর এই ডিটা হচ্ছে এ আর বি এর তোমার জিসিডি, ঠিক আছে, সরি এ আর বি এর না, এ আর এন এর, বারবার ভুল বলছি, এ আর এন এর, আগের বির সাথে মিলে যাচ্ছে, এ আর এন এর জিসিডি, সেটা হচ্ছে ডি। আশা করি বুঝতে পারছো নাকি? হ্যালো, শুনতে পাচ্ছ না নাকি? জি স্যার বুঝতে পারছি। এটা কিন্তু ডাইরেক্ট এর সাথে মিলালে এখানে এখানে মাইনাস চলে আসবে, এখানে কিন্তু প্লাস চলে আসবে, এখানে চলে আসবে, কিন্তু এটাকে জাস্ট ওর সাথে সিমিলার করে একটা মাইনাস এ দিয়ে গুণ করছে, এটাকে প্লাস বানাইছে, এটা মাইনাস বি হবে, সেই জন্য। তাহলে এখানে আমাদের কিন্তু এইটা নিয়ে কোনো মাথা ব্যথা আছে বলো দেখি, লিনিয়ার কনগ্রুয়েন্সের সমাধান বের করতে হলে আমাদের কি নিয়ে মাথা ব্যথা? ওয়াই তো আমরা ধরো আমদানি করছি যে ইসের জন্য, ডিওফন্টিন বানানোর জন্য, তাহলে আমাদের আসলে কি নিয়ে মাথা এ ব্যথা? আর এন এর জিসিডিটা নিয়ে। মানে এক্স এক্স আমরা যে সমাধান মানে এক্স কে পেতে চাই, ওয়াই কে দরকার নেই আমাদের কোনো, এই এক্স কে পেতে চাই আমরা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আসলে দেখো যে এই এক্স কে আমরা পেতে চাই, এক্স হচ্ছে আমাদের, কারণ এক্স ছিল আমাদের আননোন, আমাদের লিনিয়ার কনগ্রুয়েন্স কে সলভ করতে চাই, এক্স আমাদের আননোন ছিল তোমার, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা বলতেছি যে এটা খুব সিম্পল, যে তাহলে আমরা এটা নিয়েই কাজ করবো, এটা কারণ এটা তো আমাদের জাস্ট সাহায্য করছে শুধু, তাহলে আমরা খালি এক্স কে বের করতে চাই। তাহলে এখন বলতেছি যে এই যে এইগুলোর ভিতরে আমরা ধরো যে ইনকনগ্রুয়েন্ট বা আনইকুয়াল সলিউশন এইভাবে আমরা তৈরি করতে পারবো খুব ইজিলি, যে আমরা যদি বলি এখানে যে জিসিডি যদি ডি হয়, এই যে টির মান যদি 0 থেকে ডি মাইনাস 1 পর্যন্ত নিই, তাহলেই আমরা সবগুলো ইনকনগ্রুয়েন্ট সলিউশন পেয়ে যাবো। এখানে প্রমাণ আছে, তোমরা ইজিলি পড়লে বুঝতে পারবা, আমি এটা প্রমাণ বললাম না। অর্থাৎ কি, তুমি যদি একটা সমাধান পাও, ধরো এক্স নট যদি পাও, এর একটা সমাধান যদি পাও, অন্য সকল সমাধান তুমি তৈরি করতে পারবা এই সূত্রের সাহায্যে। এক্স নট একটা হবে, তাহলে এক্স নট প্লাস এন বাই ডি একটা হবে, এক্স নট প্লাস 2n বাই ডি একটা হবে,
এক্স নট প্লাস ডি মাইনাস 1/d ইন্টু এন। অর্থাৎ কি এই যে টি, তারা কিন্তু সবাই ইনকনগ্রুয়েন্ট হবে, ইনকনগ্রুয়েন্ট সলিউশন এরা। এই যে প্রমাণ আছে এখানে, আমি প্রমাণ তোমরা নিজেরা পড়লে এক লাইনের প্রমাণ বুঝতে পারবা যে সকল ইনকনগ্রুয়েন্ট সলিউশন বের করা তাহলে কিন্তু খুবই সহজ। তুমি যদি কোনোভাবে একটা সমাধান পাও, আর তুমি তো অবশ্যই তুমি জিসিডি অফ এ এন এর জিসিডি তুমি তো বের করবা, তাহলে সেইটা যা হবে তত সংখ্যক তোমার ইনকনগ্রুয়েন্ট সলিউশন থাকবে। এবং সেগুলো কেমন করে বের করবো, তুমি যদি যে কোনো একটাকে বের করতে পারো তার সাহায্যে এরকম করে জেনারেট করতে পারবা ডিওফন্টিন ইকুয়েশনের সাহায্যে। এক্স নট একটা পেলে যে কোনোটা তুমি নির্ণয় করতে পারো, যে কোনো একটা, তাহলে এক্স নট প্লাস এন বাই ডি একটা হবে, এক্স নট প্লাস 2n বাই ডি। আসলে এখান থেকে আসছে কিন্তু এই এন কিন্তু এখানকার এন, এই যে এন, এই যে এন হচ্ছে তোমার এই যে এখান থেকে কোন পর্যন্ত যাবো, d-1 পর্যন্ত, মানে যে জিসিডি আছে সেই পর্যন্ত গেলেই তুমি সকল সমাধান এই যে পেয়ে যাবা। কারণ আমার এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমাদের তো এক্স বের করতে হবে, এক্স হচ্ছে তোমার আননোন। ঠিক আছে, তাহলে আমি যদি এই যে এটা তোমরা প্রমাণ ইজিলি নিজেরা দেখে পড়ে নিতে পারবা, খুবই সহজ প্রমাণ। যে তাহলে এটা হচ্ছে মূল বক্তব্য হচ্ছে থিওরাম 4.7 এর মূল বক্তব্য হচ্ছে এরকম, যদি ইফ এক্স নট ইজ এনি সলিউশন, এই লিনিয়ার কনগ্রুয়েন্সে যদি এনি সলিউশন হয়, আর ডি যদি এ আর এন এর জিসিডি হয়, তাহলে আমরা ডি সংখ্যক ইনকনগ্রুয়েন্ট সলিউশন পাবো। এই জিসিডি তত সংখ্যক ইনকনগ্রুয়েন্ট সলিউশন পাবো, এবং সেইগুলোকে আমরা তৈরি করতে পারবো এইভাবে। যে কোনো একটা তুমি প্রথমে নির্ণয় করছো এক্স নট প্লাস এন বাই ডি, এক্স নট প্লাস 2n বাই ডি, এক্স নট প্লাস dn মাইনাস এন ইন্টু ডি, এইভাবে আমরা তৈরি করতে পারবো। আর এই করোলারে আমি অলরেডি বলে ফেললাম, যদি কখন ইউনিক সলিউশন থাকবে, যদি তোমার এ আর এন এর জিসিডি 1 হয়, অর্থাৎ এ আর এন কে তুমি রিলেটিভলি প্রাইম যদি চুজ করো, তাহলে এই লিনিয়ার কনগ্রুয়েন্সের ইউনিক সলিউশন থাকবে। ঠিক আছে, তাহলে ধরো আমি এখানে সিম্পল একটা এটা দেখা 1 মিনিট এটা দেখা শেষ করছি। ধরো আমি করতে পারতাম যে এর সমাধান করো, বলছে যে এই লিনিয়ার কনগ্রুয়েন্সের সমাধান করো। ধরো এই লিনিয়ার কনগ্রুয়েন্সের সমাধান করো। এই যে ধরো 18x কনগ্রুয়েন্ট 30 মডুলো 42, তার অর্থ হচ্ছে তোমাকে এক্স বের করতে হবে, সেগুলো ইনকনগ্রুয়েন্ট সলিউশন মানে কিন্তু ইনকনগ্রুয়েন্ট। তাহলে তোমাকে প্রথমে চেক করতে হবে এর কি সলিউশন আছে কিনা। তোমার যদি সলিউশন নাই থাকে তখন তো তুমি চেষ্টা করে কোনো লাভ নেই। সলিউশন আসে কিনা চেক করার উপায় 18 আর 42 এর জিসিডি বের করো, 6 হয়, 6 হচ্ছে তোমার 30 কে অবশ্যই ডিভাইড করে, তাহলে তুমি নিশ্চিত যে ওই থিওরাম গ্যারান্টি দিচ্ছে যে এর সলিউশন আছে তোমার। এখন প্রশ্ন হচ্ছে কতগুলো ইনকনগ্রুয়েন্ট সলিউশন আসে, ডি সংখ্যক, ডির মান কত এখানে পাইছো তুমি 6, তাহলে তোমার 6 সংখ্যক ইনকনগ্রুয়েন্ট সলিউশন আছে। তাহলে ধরো প্রথমটা তুমি বাই ট্রায়াল বের করে ফেলতে পারলে, ধরো কোনোভাবে কেউ 4 বের করছে, তুমি 4 বের করতে পারো, প্রথম কথা না, অন্য আর একটা বের করতে পারো, তাহলে সেই এক্স নট এর মান সেটাই হবে, কোনো সমস্যা নেই। তাহলে এই যে দেখো যে আমরা ধরো এখানে বইয়ে বের করছে বাই ইন্সপেকশন বা বাই ট্রায়াল কিন্তু এটা, অথবা তুমি ডিওফন্টিনকে অ্যাপ্লাই করে যে প্রক্রিয়া আছে তার সাহায্যে বের করা যায়। আমি জানি বলছি তোমাদের জিসিডি দেখলে মনে পড়বে। ধরো এখানে বাই ইন্সপেকশন x = 4 বের করছে, যে x = 4 বের করছে, তাহলে অন্যগুলোকে তুমি জেনারেট করতে পারবা। x নট প্লাস এটা কত তোমার n ভাগ d, d মানে 6 টাইম t, তাহলে এই যে 4 + 70 মডুলো 42। তাহলে আমরা বলছিলাম যে টি এর মান কত হবে 0 থেকে এই 6 এর আগ পর্যন্ত, জিসিডি আগ পর্যন্ত, d-1 পর্যন্ত। তা টি এর মান হবে তো 0 থেকে শুরু করে 5 পর্যন্ত। তাহলে তুমি যদি টি এর মান 0 বসাও একটা সমাধান পাবা 4, এই দেখো প্রথমটা আসবে 4। টি এর মান যদি 1 বসাও আর একটা সমাধান পাবা 11। টি এর মান যদি 2 বসাও, মানে 7 করে বাড়তে থাকবে, বুঝতেই পারছো। তাহলে এই যে দেখো আমরা 6টা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ইনকনগ্রুয়েন্ট সলিউশন পেয়ে গেলাম। এই যে মডুলো 12, আসলে এটা কিন্তু এরকম নোটেশন, যে এরকম নোটেশন দিয়ে আমরা লিখি, এটা ঘাবড়ানোর কিছু নেই কিন্তু। যে এখানে আমরা এই এক্স কনগ্রুয়েন্ট 4 11, মানে এটা কিন্তু আমরা জাস্ট আসলে এক্স এর মান যদি 4 বসাও, এখান থেকে বলতে এক্স এর মান 4 বসালে এই কনগ্রুয়েন্টটা সত্য হয় মডুলো 42, এই জন্য এরকম করে লিখছে। এক্স এর মান 11 বসালে এটা সত্য হয়, কিন্তু বসায় দেখো গুণ করে বিয়োগ করে দেখো সেটা 42 দ্বারা বিভাজ্য হবে। এক্স এর মান 18 যদি দাও, গুণ করে বিয়োগ করে দেখো এটা দ্বারাই হবে। এক্স এর মান 25 যদি দাও, গুণ করে বিয়োগ করে দেখো 42 দ্বারাই হবে এক্স। সেই জন্য এরকম করে আমরা লেখা, এটা একটা কনভেনশন যে এক্স কনগ্রুয়েন্ট এই। তাহলে আমরা এই যে কিন্তু সমাধানগুলো পেয়ে গেলাম। ঠিক আছে, এই সমাধানগুলো আমরা পেয়ে গেলাম সব, এবং আমরা এখন আরো বলে দিতে পারবো যে কতগুলো ইনকনগ্রুয়েন্ট সলিউশন আছে। প্রথমে একে দেখেই বলে দিতে পারবো এর সলিউশন আছে কিনা,
ওই ডির মান যত হবে ততগুলো তোমার ইনকনগ্রুয়েন্ট সলিউশন আছে এবং সেগুলোকে তুমি এখন বেরও করতে পারবা জাস্ট ওই ডিওফন্টিন ইকুয়েশনের যুক্তিকে ব্যবহার করে এখানে আমরা অ্যাপ্লাই করছি। তো ঠিক আছে, এখানে আজকে পর্যন্ত আমি ধরো এখানে তোমাদের একটা হোমওয়ার্ক আছে, দুই একটা হোমওয়ার্ক দেওয়া যাবে আগামী দিনে। আর চাইনিজ রিমাইন্ডার থিওরাম আজকে তো বলতে পারলাম না, ইভেন আমার সময় নেই, তোমাদের সময় নেই, কারোর সময় নেই। এই যে এখানে এই দুই একটা আমি প্রবলেম দুটো দিলে তুমি যদি করো তখন আর একটু ক্লিয়ার হবে তোমার কাছে। কারো কি প্রশ্ন আছে? ধরো 1 মিনিট। এটা দেখে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, এটা মানে এক্স, এটা মানে কিন্তু এক্স ইকুয়াল টু 4, যে কনগ্রুয়েন্ট দিয়ে লিখছে, ঘাবড়ানোর কিছু। এক্স ইকুয়াল টু 4 বসালে এই কনগ্রুয়েন্টটা সত্য হবে, যেটা মডুলো 42, এই জন্যই মডুলো 42 এখানে লিখছে। এক্স ইকুয়াল টু 11 যদি বসাও এটা সত্য হবে। হ্যাঁ, সেই জন্য এইভাবে একটা নোটেশন, যে এইভাবে আমরা লিখি যে লিনিয়ার কনগ্রুয়েন্সের সমাধানকে আমরা এইভাবে লিখি। এই খুবই সহজ। কারো কি প্রশ্ন আছে কোনো? হ্যালো? হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এখন তোমাদের পড়তে হবে, তবে মূল জিনিসটা তোমাকে হাতে হাতে করতে হবে, যে ওটা মিনিং কি, ওটা কেমন করে ইন্টারঅ্যাক্ট মানে ডিওফন্টিন ইকুয়েশনের সাথে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওই একটা লাইনই ইম্পর্টেন্ট, আর সব তুমি জানো আগে। ঠিক আছে, আশা করি বুঝতে পারবা। তাহলে আমরা আগামী দিন হয়তো আর একদিন পড়লে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর পরে ওই যে আগের চ্যাপ্টারে যে এক্সারসাইজ আছে ওটা আমরা ই করবো। এর হলেই বোধহয় তোমার ম্যাডামের যে পড়া, ম্যাডাম আমি বোধহয় ধারণা এইগুলো লিখছে, আমার ধারণা, তাই না নাকি? এই যে লিনিয়ার কনগ্রুয়েন্স, আরে নন লিনিয়ার কনগ্রুয়েন্স হতে পারে এক্সেস। সরি, হ্যাঁ তোমাদের সময় নেই, আর 2 মিনিট আছে। তো ঠিক আছে, ওকে, হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।